আমি সরাসরি দীপ্তাংশুদার কাছে আসব। সেটা হচ্ছে কি এই মুহূর্তে কোনো রকমভাবে মানে আপনি এর আগেও বলেছেন যে এই সরাসরি যুদ্ধে যাওয়ার মতন সাহস বা মানে অর্থ ক্ষমতা কোনো দেশই মানে ধনী দেশরাও এখন কিন্তু সেরকম ভাবে দেখাচ্ছে না। আমরা যদি খুব সাম্প্রতিক একটা উদাহরণ দিই, রাশিয়া ইউক্রেন, আর কয়েকদিনের মধ্যেই মানে এই উইকেই হয়তো রাশিয়া ইউক্রেনে 3 বছরের যুদ্ধ হয়ে চলেছে। রাশিয়া এত শক্তিধর দেশ হয়েও কিন্তু ইউক্রেনকে পুরোপুরি দখল করতে পারেনি। তাই সব দেশই চায় যে এই মুহূর্তে কোনো রকম এই যে মানে কনভেনশনাল যে ওয়ারফেয়ার তা সেটাকে এড়িয়ে চলতে। কিন্তু বাংলাদেশিদের মনে কোথাও এই আশঙ্কা যে ভারত নাকি আবার 71-এর একটা রিপিটেশন করবে। দেখুন, আমি কোনো একটি রাষ্ট্রকে ছোট করতে চাই না। আমি প্রথমেই বললাম বাংলাদেশের সর্বসাকুল্যে 17.5 কোটি থেকে 18 কোটি মানুষ, এবং তার যে সামরিক বাহিনীর শক্তি তা নিয়ার অ্যাবাউট 2 to 3 ডিভিশন, মানে 2.5 থেকে 3টে ডিভিশন স্ট্রেংথ অফ পিপল, আমি ম্যান পাওয়ার হিসেবে বলছি সামরিক বাহিনীর। এবং তার মেরিটাইম মানে নৌবাহিনী কিছু শক্তি আছে এবং এয়ার পাওয়ার কিছু আছে, যদিও তাদের আজকের দিনে 4th জেনারেশন অথবা 5th জেনারেশন মানে এয়ারক্রাফট এয়ারবর্নে স্বপ্ন। তো সেই জায়গাতে আমার মনে হয় না ভারত কোনো দিন একটা ওই গোয়ালিয়রদের ওই সেই গল্প মনে পড়ে যায়। সেই গোয়ালিতে আপনার এত ছোট এত একটা পিগমি দেশ যার সর্বসাকুল্যে একবেলা তার মানে অ্যাবাউট 18 কোটি 17.5-18 কোটি মানুষকে খেতে দিতে পারে না। আজকের দিনে হাসিনা গভর্নমেন্টে তক্তা পলটের পর যে লক্ষ লক্ষ আপনাদেরই টেক্সটাইল কর্মীরা, কোনো কাজ নেই, আনএমপ্লয়েড ইউথ টেক্সটাইল কর্মী দিকে দিকে ঘুরে বেড়াচ্ছে, এবং মৌলবাদী শক্তি এদের একটা জায়গায় নিয়ে আসার দিকে খুব চেষ্টা করছে যে ভারত বিদ্বেষীটা এই ইঞ্জেকশনটা যদি দেয়, এরা যদি আরও হাল্লা করে তাতে মনে হয় ভালো। আমার মনে হয় বাংলাদেশকে ভাবতে হবে নিজেদের সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, তার মধ্যে আপনারা ভাবুন কীরমভাবে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করবেন। ভারত বিদ্বেষী করে আপনার কিচ্ছু হবে না, ভারত আরও এগিয়ে যাবে। ভারতের আমার যেন ছোট ভাই বলল যে সব কিছু বলা যায় না, তবু এটা যেহেতু পাবলিক ডোমেনে আছে, আমাদের 40+ ডিভিশন, 13 লক্ষর ওপর সামরিক শুধু বাহিনী, এয়ারফোর্স অ্যান্ড নেভি আমি ছেড়ে দিলাম। 71 যদি মনে করেন আপনাদের সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র 7th ফ্লিটও এসেছিল, এবং বিভিন্ন অন্য দেশও বাংলাদেশকে সাপোর্ট করেছিল, তখন চায়নাও ছিল, ইউএস ছিল। তার মধ্যে ভারত কারোর হেল্প না নিয়ে, রাশিয়ারও হেল্প নেয়নি, কারোর হেল্প নেয়নি, নিজেরা একটা নতুন দেশ ইস্ট পাকিস্তান থেকে আপনাদের গঠন করলো, আপনাদের জন্ম দিল 1971-এ। সেই জন্মে আপনারা খুশি থাকুন, একটা নতুন দেশ পেয়েছেন, নতুন রাষ্ট্র পেয়েছেন। এবং আপনাদের যে 1971-এর আগে যে ওয়ার ক্রাইম হয়েছিল এই ইস্ট পাকিস্তান, যাদের আপনি আজকে নতুন বন্ধু বলে কোলে বসিয়েছে ইউনিশ সরকার, যে আপনাদের মা বোনেদের কি অবস্থা করেছিল, তারা আজ পর্যন্ত আপনাদের কাছে ক্ষমা চায়নি। এবং 2016-এ যারা ওয়ার ক্রাইমে সবচেয়ে বেশি ক্রাইম করেছিল ইস্ট পাকিস্তানে, এই রাজাকার ফৌজ, তাদের ফাঁসি হয়েছিল এই হাসিনা গভর্নমেন্টের সময়ে। এবং পাকিস্তান কিন্তু আপনাদের বাংলাদেশের ইউনিস গভর্নমেন্টকে ইউজ করছে অ্যাজ এ লঞ্চ প্যাড। তারা যে লজ্জা 1971-এর লজ্জার রিভেঞ্জ নেওয়ার জন্য, ভারতের ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ কেন সেটা হতে দিচ্ছে। এবারে আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এখানে দীপ্তাংশুদা, সেটা হচ্ছে কি আর কয়েকদিনের মধ্যে তো ভোট করতেই হবে। একদম, ইউনুসও খুব ভালোভাবে বুঝে গিয়েছেন বিএনপি, জামাতে ইসলামী এরা চাপ বাড়াচ্ছে। খুব সম্ভবত ডিসেম্বরে, মানে যেটা ঘোষণা সেটা হচ্ছে ডিসেম্বরেই ভোট হয়ে যাবে। তারপরের যে একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি হবে রাজনৈতিক, যদিও সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলেই মনে করা হচ্ছে, কিন্তু তারপরেও যে রাজনৈতিক দল সরকার গঠন করবে সেই সরকারও কি ইউনুসের মতন এইরকম প্রসেস চালিয়ে যাবে? মানে বাংলাদেশ কেন নিজেদেরকে ব্যবহৃত হতে দিচ্ছে ভারতের এগেনস্টে, মানে পাকিস্তানের? প্রথমে ইউনিশ সরকার, দেখুন ইউনিশ সরকার তো 5ই আগস্টের পর এসেছিল, এবং ভারতের সঙ্গে আজ পর্যন্ত এই আমরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বসে আছি, যেসব ঘটনা হয়েছে খুব সুন্দর ভ্রাতৃত্বের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার মতন ঘটনা নয়। তাও ভারত এখনো শান্ত, বাংলাদেশের যা যা দরকার ভারত সেইভাবে এগিয়ে দিচ্ছে, প্লেটে করে এগিয়ে দিচ্ছে।
কিন্তু আমাদের সঙ্গে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওদেরও বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার আছে। মানে ডেল্টাইক রিজিয়নটা ওদের 2/3, আমাদের 1/3। বাঘ যখন কোনো মানুষের রক্তর স্বাদ পায়, তার আমরা কি বলি, মানুষ খেকো বাঘ। তো ইউনিস হয়ে গেছে এখন, রক্তের স্বাদ পেয়েছে। উনি একটা সাধারণ গ্রামীণ ব্যাংকের থেকে নোবেল জয়ী, কিরমভাবে দিয়েছে তার ইতিহাস অন্য, আজকে আমরা পর্দায় সেই দিকে বলবো না। সম্মান দিয়ে বলছি ইউনিস সরকারকে। কিন্তু ইউনিস যে ভদ্রলোক, প্যারিস থেকে উড়ে এসে প্যারাড্রপ করে বাংলাদেশে 5ই আগস্টের পর ঢাকায় ড্রপ হলেন, এবং কিছু শক্তি তাকে পাপেট হিসেবে বসিয়ে দেওয়া হলো। ইউনিস সরকার কিন্তু এখন মানুষের রক্তের স্বাদ পেয়েছে, এবং হঠাৎ মনে করছে যে যারা ধরুন এত বছর ধরে 71-এর পর রাজনীতি, সে বিএনপি হোক, সে ভারতের পক্ষে বিপক্ষে হোক, আমি বাংলাদেশের পক্ষে কথা বলছি, বিএনপি হোক অথবা আওয়ামী লীগ হোক অথবা যে কোনো রাজনৈতিক দল হোক, একটা রাজনৈতিক দল ডেমোক্রেসির মধ্যে দিয়ে বাংলাদেশের শাসনে আসা উচিত। আমার মনে হয় যারা আসবে, যদি ডেমোক্রেসির মধ্যে দিয়ে আসে, তাহলে সেই সরকার বাংলাদেশের হিতের জন্যে কাজ করবে, ডেভেলপমেন্টের জন্য কাজ করবে। হাজার হাজার লক্ষ লক্ষ যে আনএমপ্লয়েড ইউথ আছে, যারা আজ দিশেহারা, এবং প্রত্যেক দিনই হাজার হাজার মানুষ তাদের রুটির খোঁজে, একটা রুটি এবং এক বাটি ডালের জন্যে তাকে অনুপ্রবেশ করতে হচ্ছে ভারতবর্ষে, এবং বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যেতে হচ্ছে এক মুঠো ডাল অথবা এক মুঠো ভাত আর ডালের জন্যে। এই বাংলাদেশি নাগরিক এবং বিশেষ করে বাংলাদেশি যে যুব, তাদের ওপর আমি বলছি, আপনারা একত্রিত হন, আপনাদের ফিউচারের জন্য ভেবে বাংলাদেশের সরকারের ওপর চাপ বাড়ান, যাতে ডেমোক্রেসির মধ্যে দিয়ে একটা এই ইন্টারিম সরকার যায় এবং একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফর্ম হয়। তাতে আপনার জন্য যেমন ভালো, এবং আপনার আশেপাশে যারা সার্বভৌমত্ব যাদের রাষ্ট্র, তাদের জন্য ভালো, এবং পিস অ্যান্ড স্টেবিলিটির জন্য সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার জন্য বাংলাদেশ যেন শান্তভাবে থাকে, মৌলবাদীদের হাতে না চলে যায়, দুর্বৃত্তদের হাতে না চলে যায়। এই যে লাফালাফি দাপাদাপি, এবং একটা সমুদায়, একটা কমিউনিটি আর একটা কমিউনিটি, মাইনরিটি কমিউনিটির ওপর যে অত্যাচার করেছেন বিগত 6 মাস 7 মাস, এটা বন্ধ হওয়া উচিত। মনের মধ্যে যে বিদ্বেষ ভারতের প্রতি এবং মাইনরিটিদের প্রতি, এই দুটো আমার মনে হয় আপনারা পদ্মায় বিসর্জন দিন। দুটো দেশের মধ্যে ভ্রাতৃত্ব এগিয়ে যাক, এবং বাংলাদেশ, আমরা বলছি ভারতীয়রা, আরো শক্তিশালী হোক, এগিয়ে চলুন, ভালোভাবে এগিয়ে চলুন। দেখুন, আমাদের মানে যে ভারতের যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসি মানে দেশ মানে বিদেশেও চর্চা হয়, ভীষণ রকমভাবে চর্চা হয় আমাদের কূটনীতির। এবং এই মুহূর্তে আমি কয়েকদিন আগেও একটা আলোচনায় বলেছিলাম যে আমাদের যিনি বর্তমান সেনাপ্রধান রয়েছেন, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কি হবে। তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছিলেন যে যখনই বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার গঠন হবে, রাজনৈতিক দল সরকারে আসবে, তখন দ্বিপাক্ষিক আলোচনা আবার শুরু হবে,